সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত থমথমে ছমছমে ভাব। সামনে এই কাঠের বাংলোগুলোয় আবছা আলো জ্বলছে বটে, কিন্তু তাও চারিদিকে ঝিঝি পোকার শব্দে একটা নিঝুম পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনি এখানে পৌঁছে যেতে পারেন, আর সেখানে পৌঁছে যেতে গেলে মানে হলো, কোথাকার কথা বলছি বলুন তো? আপনার তো বুঝতে কোনো অসুবিধাই বোধহয় হচ্ছে না। আমি সুন্দরবনের কথা বলছি, এবং সেই সুন্দরবনে মা বনবিবির মূর্তি এভাবেই সুন্দরবনে ইকো ট্যুরিজম পার্কের পাশেই বেঙ্গল ট্যুরিজমের যে বাংলো রয়েছে সেই বাংলোর অফিসটিতে অবস্থান করছে। কিভাবে যেতে হবে এখানে, কবেই বা যাবেন, সঙ্গে সঙ্গে কোন সময় গেলে বাঘ দেখতে পাবেন, আর আজকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন শেষ পর্যন্ত। অবশ্যই বাঘের দর্শন পেয়েছিলাম, আর সেই জন্যই এত ঘটা করে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার কথাটা হলো, এই বেঙ্গল ট্যুরিজমের এই সমস্ত রুম কিভাবে বুকিং করবেন। আসলে বেঙ্গল ট্যুরিজমের এই রুমগুলো বুক করতে গেলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি ডিসপ্লেতে পরপর লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। সেখানে গিয়ে ট্যুরিজম ডেস্টিনেশন এটা সেট করতে হবে। ক্লিক করলেই সুন্দরবন অপশান চলে আসবে। সেখানে দেখবেন অ্যাবাউট, হাউ টু রিচ, অ্যাট্রাকশন, অ্যাক্টিভিটিস আর স্টে রয়েছে। এই স্টেতে গিয়ে আপনি ক্লিক করলেই মাতলা ট্যুরিজম প্রপার্টি বলে একটি অপশান চলে আসবে। সেখানে গিয়ে নিয়ম অনুসারে, আপনি নিশ্চয়ই জানেন, সেভাবে আপনি কিন্তু রুম বুক করে নিতে পারেন। এই দেখুন, বলতে বলতে মাতলা ট্যুরিজমের ঘাটে আমরা পৌঁছে গেছি। আচ্ছা, বাদবাকি কথা নয়, একটু পরে বলছি। মানে মাতলা ট্যুরিজমের ঘরের রেট কেমন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলবো। এখানে মাতলা ট্যুরিজমের এই ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এভাবে দেখবেন আপনাদের সমাদর করবার জন্য দুজন অপেক্ষা করছে মাতলা ট্যুরিজমের পক্ষ থেকে। আপনি এইরকম একটি গেট পার হবেন। গেটটা পার হবার সময় বেশ একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে পারবেন। বেশ 12টা 12:30 নাগাদ আপনি এখানে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যাবেন সে কথা পরে আসছি। এভাবে একটা সরু প্রশস্ত পথ, সরু কিন্তু বেশ লম্বাটে পরিষ্কার পরিচ্ছন্ন পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। আচ্ছা, কিভাবে যেতে হবে এখানে সেটা একটু বলে দিই। শিয়ালদা থেকে ক্যানিং লাইন নিশ্চয়ই আপনার জানা আছে। ট্রেন ধরে নিন, ক্যানিং পৌঁছে যান। ক্যানিং পৌঁছে যাওয়ার পর ওখান থেকে গদখালি পৌঁছে যান। টেম্পো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে বাস যা আছে, কিংবা প্রাইভেট গাড়ি করে নিতে পারেন। 1000 টাকা 1200 টাকার মধ্যে আপনি গাড়ি করে নিতে পারেন। এখানে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছানোর পর, গদখালি ঘাটে পৌঁছানোর পর, সজনেখালি মাতলা ট্যুরিজম অর্থাৎ বেঙ্গল ট্যুরিজমের সজনেখালির মাতলা ট্যুরিজম আপনার জন্য অপেক্ষা করবে লঞ্চ নিয়ে। 10:30 থেকে 11:45-র মধ্যে লঞ্চ এখানে এসে পৌঁছে যাবে। মানে হলো, মাতলা ট্যুরিজমের এই ঘরগুলো আপনি যদি বুকিং করেন, তাহলে আপনাকে ওই গদখালি ঘাট থেকে সজনেখালির এই ঘাট পর্যন্ত, মাতলা ট্যুরিজমের এই ঘর পর্যন্ত ফ্রিতে নিয়ে আসবে, এবং এখান থেকে ফ্রিতেই কিন্তু ড্রপ করে দেবে। এটা কিন্তু ওই রেটের মধ্যেই পড়ে, ওই খরচের মধ্যেই। কত কি খরচ পড়বে আমি বলে দিই। এখানে 3 ধরনের রুম রয়েছে। নর্মাল রুম 2000 টাকা। আচ্ছা, যেতে যেতে এরকম কিন্তু প্রাণীদের সন্ধান পেয়ে যাবেন। তার কাটার বেড়ার ফাঁক দিয়ে ওরা কিন্তু পিট পিট করে তাকিয়ে আছে। এবং এই যে অফিসটি এখানে বলছিলাম, ঠিক এই লোকেশনে আপনি এখন অবস্থান করছেন, আমরা এখন অবস্থান করছি। আচ্ছা, ঘরের কথা একটু পরে আসছি। দেখুন কি সুন্দর একটা লম্বাটে বারান্দা, কাঠ দিয়ে তৈরি করা। আগে কখনো নিশ্চয়ই থেকেছেন এরকম কাঠ দিয়ে লম্বাটে এক বারান্দার পথ পার হয়ে আপনি এই ঘরটিতে প্রবেশ করবেন। এখন ঘরটা দেখে নিই, চলুন। দেখুন, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো 119 নম্বর রুমে ছিলাম। 119 নম্বর রুমে প্রথম দিন থাকলাম, পরের দিন 115 নম্বর রুমে শিফট করে গেছি। এসি রুম ছিল সেটা। যাই হোক, দুটো রুমই কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম একটা বিস্তৃত খাট দুজনের জন্য। তবে একটু এক্ষেত্রে বলে রাখি, দুজনের জন্য একটি বাচ্চা ফ্রিতে কিন্তু থাকতে পারে এখানে, কেমন? এবং সে বাচ্চার বয়স 12-13 বছরের মধ্যে হলেই চলবে, বড় না হলেই হলো। বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। পরিষ্কার পরিচ্ছন্ন, সম্ভবত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, একদম দুটো বালতি থেকে শুরু করে কোমোড সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। এই সমস্ত ব্যবস্থাগুলি সম্পূর্ণ 2000 টাকা রেটের মধ্যে প্রথম দিন আমরা পেয়েছিলাম। মানে 119 নম্বর রুমটি 2000 টাকা রেটের মধ্যে পেয়েছিলাম। এবং ঘরের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলাম একটি বড় প্যাকেট রয়েছে। কি আছে প্যাকেটে? ট্যুরিজমের রুম বুক করলে ঠিক এইরকম একটা প্যাকেট আপনিও পাবেন। আচ্ছা, দেখা যাক এর মধ্যে কি দিয়েছে।
উম, ও, অনেক কিছু তো মনে হচ্ছে। আচ্ছা দেখে নি। ফার্স্ট অফ অল মনে হচ্ছে এর মধ্যে একটা চিরুনি আছে। হ্যাঁ, খুব সুন্দর সাদা রঙের একটা চিরুনি। বেশ, এর মধ্যে মেবি মনে হচ্ছে একটা সেভিং ক্রিম থাকতে পারে। আর হ্যাঁ, একদম ঠিক, এর মধ্যে একটি সেভার আর তার সঙ্গে সেভিং জেল, এটা আপনি পেয়ে যাবেন, এর সঙ্গে থাকবে। এর সঙ্গে দেখি কি দিয়েছে। এখানে দিয়েছে একটা ব্রাশ আর একটা অ্যাঙ্করের টুথপেস্ট। বেশ, আরেকটা প্যাকেট। এখানে কি আছে দেখি এবার। এখানেও সম্ভবত এরকমই কিছু। আসলে এই রুমগুলো, যে রুমগুলো দেখালাম আপনাদের, এখানেও আরেকটা ব্রাশ এবং টুথপেস্ট। মূলত এই রুমগুলো দুজনের জন্য, সেই জন্য দুটো টুথপেস্ট আর দুটো তার সঙ্গে ব্রাশ। এখানে এইটার মধ্যে রয়েছে একটি বডি লোশন আর একটা শ্যাম্পু, মানে 20 ml এর একটা বডি লোশন আর একটা শ্যাম্পু। বেশ সুন্দর। দেখি। ও, ফ্লেভারাস তো, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। যাই হোক, তাহলে সব মিলে আপনি এই প্যাকেটটার মধ্যে এত কিছু কিছু পাচ্ছেন, দেখুন লক্ষ্য করে। বডি লোশন, শ্যাম্পু, চিরুনি, দুটো ব্রাশ, একটা সেভ 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 করবার জন্য একটা রেজার, সেভিং জেল, আর দুটো দুটো টুথপেস্ট ছোট ছোট। এই সব মিলে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটার মধ্যে এরকম ভাবে থাকবে। অর্থাৎ বেঙ্গল ট্যুরিজমের রুম বুক করলে আপনি কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলে যত বেঙ্গল ট্যুরিজমের রুম আছে তাতে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন। চলুন বাইরেটা দেখতে দেখতে আরো কিছু দরকারি কথা আপনাদের সঙ্গে বলে রাখি। আচ্ছা, প্রথম দিন আপনি যখন এই ট্যুরিজমে পৌঁছলেন, মানে এই ঘরে পৌঁছলেন, আচ্ছা তার আগে একটু বলে নি 3 রকমের ঘর আছে কেমন কেমন। নর্মাল রুম 2000 টাকা, পরে 12% জিএসটি ওখানে পে করতে হয়। এই 2000 টাকার নর্মাল রুম বুক করলে আপনি দুজন, মানে দুজন অ্যাডাল্ট থাকতে পারবেন এবং তার সঙ্গে একটি বাচ্চা ফ্রি। এসি রুম রয়েছে 2699 টাকা, দুজন বাচ্চা ফ্রি এবং দুজন থাকবে তার সঙ্গে। এবং এসি সুইট বলে এক ধরনের একটি রুম রয়েছে, একটি স্পেশালি একটি রুম রয়েছে 3200 টাকা, দুজন বাচ্চা, দুটোই বড় মানুষ এরকম থাকতে পারে। যাই হোক, এই 3 ধরনের রুম এখানে রয়েছে এবং প্রত্যেকটা রুম, আমি এসি রুম এবং নর্মাল রুমে থেকে দেখেছি, দুটো রুমই প্রায় একই ধরনের। এসিটা থাকার জন্য একটু সুযোগ সুবিধা বাড়তি পাওয়া যায় বই কি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, রুম বুক করলে এখানে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা ফ্রি থাকে। কেমন? বাদ বাকি চা থেকে শুরু করে সমস্ত খাবার কিনে খেতে হয়। এটা কিন্তু ওই রেটের মধ্যে নয়, এটা মাথায় রাখবেন। যাই হোক, এখানে এবার আমি তো প্রথমেই বলে দিলাম, বেঙ্গল ট্যুরিজমের ওই সাইটে গিয়ে লগ ইন করে আপনাকে কিন্তু এই রুমগুলো বুক করতে হবে। এই দেখুন না, কি অসাধারণ সুন্দর দূর থেকে মনে হচ্ছে। নিচে অনেকটা উঁচু অংশের উপরে তারপরে কাঠের এই বাংলোগুলো গড়ে তোলা হয়েছে। আচ্ছা, পাশে একটা ওয়াচ টাওয়ার। আচ্ছা চলুন ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক কি আছে উপরে। আশা করা যায় বিস্তৃত জঙ্গল তো চোখে পড়বেই, দু একটা যদি জীবজন্তু চোখে পড়ে যায়, হ্যাঁ, তাহলে তো বাড়তি পাওনা হয়ে গেল। যদিও ঘুরতে বেরোয়নি এখনো। প্রথম দিন আপনি এখানে পৌঁছানোর পরে আর তেমন ঘুরতে বা বেরোনোর সুযোগ হবে না। যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে বিকেলের দিকটায় একটা লোকাল লঞ্চ ভাড়া করে টুক করে ওপাশের ঘাটে, অর্থাৎ ওপাশে অবস্থান করা যে ঘাটটি রয়েছে সেই ঘাটে পৌঁছে যেতে পারেন। ওই ঘাটের নাম হলো দয়াপুর বাঘের পাড়া। ওখানে একটু ঢু মেরে আসতে পারেন, ভালো লাগবে। কিন্তু লোকাল মানুষজনের চরিত্র, তাদের ভাবভঙ্গি ইত্যাদি ইত্যাদি দেখতে ভালোই লাগবে। এই দেখুন, কথা বলতে বলতে ওয়াচ টাওয়ারের একদম মাথায় চলে এসেছি। ওফ, কি দৃশ্য! চারিদিকে জঙ্গল আর জঙ্গল, একটা নিস্তব্ধতা। কি আপনি শুনতে পাচ্ছেন তো? নিস্তব্ধতা। কাল কিন্তু আপনাদের এই নিস্তব্ধতা শোনাবো। অর্থাৎ আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি। অন্তত এই যে বাংলোটায় পৌঁছে গেলাম, এই বাংলোর চারিদিকটা দেখুন। কথা বলতে বলতে আবার শ্বাসমূল অধ্যুষিত এই বাংলোর সামনের অংশটায় চলে এলাম। দেখুন কি সুন্দর শ্বাসমূলগুলো। কিন্তু সত্যি কথা, সুন্দর বললে ওই যে সুন্দরবনের সমস্ত সুন্দরই কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এগুলো ভয়ঙ্কর সুন্দর, অত্যন্ত শক্ত এই শ্বাসমূলগুলো। পায়ে ঠেকলে বেশ ব্যথাই ঠেকছে। আমি ভাবছিলাম, জানেন তো, এই শ্বাসমূলের এখানে দাঁড়িয়ে বাঘ থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে তারা কিভাবে এই শ্বাসমূল অধ্যুষিত জঙ্গলের মধ্য দিয়ে দুরন্ত বেগে ছুটে প্রাণ রক্ষা করে এবং শিকার করে। আমার ভীষণ অবাক লাগছিল। এই গাছেরা এখানে কিভাবে বেড়ে উঠেছে, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, কত রকমের। কথা বলতে বলতে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। নিঝুম অন্ধকার, একা একা বেরিয়ে পড়েছি শুধুমাত্র আপনাদেরকে এখানের এই রোমাঞ্চকর নিস্তব্ধতাকে
অনুভব করানোর জন্য। আস্তে কথা বলতে বাধ্য হচ্ছি, আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। যদিও দুই একটা বাঁদরের লাফালাফি শুনতে পাচ্ছি, কিন্তু সত্যি কথা খুব একটা ভালো ঠেকছে না। যাই হোক, আবার সকাল হয়ে এলো। রাতের অন্ধকার কাটার পরে সকাল হয়ে এলো। জানলা দিয়ে তাকিয়ে দেখি এক বাঁদর বাবাজি গাছের উপরে দোল খাচ্ছে, আর মাঝে মাঝে তাকিয়ে পিটপিট করে চাইছে, ওরে বাবা লাফিয়ে আসছে। যাই হোক, আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়বো। জানেন কোথায় যাব বলুন তো? আচ্ছা, ঘোরবার জন্য এখানে যে সমস্ত ডেস্টিনেশনগুলো, এই ক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি। দোবাকি, সুধন্যখালি, নেতিধোপানি, বুড়িরডাবি, ঝড়খালি, পঞ্চমখানি, বনি ক্যাম্প, কলস, এই সমস্ত স্থানের যে কোনো দুটো ডেস্টিনেশন আপনাকে সেট আপ করে নিতে হবে। এই প্রসঙ্গে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। প্রথম কথা হলো, বোট পারমিশন করাতে হয়, গাইডের কস্ট আছে, পার হেড একটা চার্জ ওয়েস্ট বেঙ্গল যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নিয়ে থাকে, অনলাইন একটা চার্জ নিয়ে থাকে। এই সব মিলে প্রায় ৩,৭৫০ টাকা মতো এক একটা বোটের খরচ পড়ে, আলাদা চার্জ দিতে হয়। তাছাড়া তো পার হেড খরচ আছেই, খাওয়া দাওয়ার খরচ আছেই। বোট পারমিশন করানোর জন্যই ৩,৭৫০ টাকা দিতে হয়। এবার ধরে নিন একটা বোটের খরচ ৭,০০০ থেকে ৮,০০০ হতে পারে, কেমন? যাই হোক, এই ৭,০০০ থেকে ৮,০০০ টাকা বোট খরচ, আপনার পার হেড খাওয়া প্রত্যেক দিন, একটা দিনের জন্য সকালে বেরিয়ে পড়বেন ৬:৩০, ৭টা বা ৮টার সময়, আর ফিরে আসবেন ৪টে ৫টা, দুপুরের খাবার, একটা স্ন্যাক্স, চা কফি ইত্যাদি ইত্যাদি সব মিলে প্রায় ৩৫০ টাকার কাছে, ৩০০ ৩৫০ কাছাকাছি পড়ে যাবে। ৩০০ টাকার কম বেশি পড়ে যাবে। যাই হোক, এবার এই বোট পারমিশনের বিষয়টা একটু বলে রাখি আপনাদের। আপনারা যেদিন যেতে থাকবেন সেদিনই কিন্তু ওই যে বোটের ফোন নাম্বার আপনাদের প্রোভাইড করবে বেঙ্গল ট্যুরিজমের রেসপেক্টে, সেই ফোন নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করবেন, তার সঙ্গেই কথা বলে নেবেন। আমি যেটা করেছিলাম, আমি মূলত দুটো ডেস্টিনেশন সেট করে নিয়েছিলাম এবং ওদের মাধ্যমেই বোট পারমিশন থেকে শুরু করে সমস্ত পারমিশন করিয়ে নিয়েছিলাম। ওরা আমাদের কাছ থেকে মূলত আধার কার্ডের জেরক্স কপি চেয়েছিল, তার মাধ্যমে ওরা বোট পারমিশন করেছিল। আমি দুটো ডেস্টিনেশন, একটা হলো দোবাকি আর একটা সুধর্ণখালি, এই দুটো সেট করে নিয়েছিলাম। কারণ আমাকে বলেছিলেন যিনি গাইড ছিলেন তিনি, এবং যিনি ট্যুর গাইড ছিলেন তিনি বলেছিলেন যে সম্ভব হতে পারে বাঘের দর্শন। যাই হোক, দর্শন পেয়েওছিলাম। দেখবেন নাকি আপনি? হ্যাঁ, দেখাবো তো। যাই হোক, কথা বলতে বলতে দোবাকিতে চলে এলাম। দোবাকিতে যখন ঘাটে নৌকা আমাদের এসে ভিড়ল, তখন প্রায় ১:৩০ পৌনে ২টো এরম সময় হয়ে গেছে। একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভব, কি বলবো। হঠাৎ দেখি এরকম সিঁড়ি বেয়ে উপরের দিকে এখানে এই গাছগুলো, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, এই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গাছ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা অংশ পার হয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে, মাটি থেকে অনেকটা উঁচুতে। কিন্তু সেই উঁচুতে হওয়ার পরেও কাটা তারের বেড়া, সেই তারের বেড়া দিয়ে এইভাবে একেবারে খাঁচা করে রাখা আছে, তার উপর দিয়েই হেঁটে যেতে হবে, ওপাশে পৌঁছতে হবে। বাঘের পায়ের ছাপ প্রথমে দেখলাম এখানে, কিন্তু এখান থেকে বেরোনোর পরে সে দৃশ্য সত্যিই চোখে ভোলার নয়। সুন্দরবনের সত্যিই সুন্দরী, অপূর্ব সুন্দর দেখতে, সেই তার কথা বলছি। অর্থাৎ কার কথা বলুন তো? গরান, গেওয়া, গোলপাতা, তাদের বনের রাজা, মানে বাঁদা বনের রাজা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলছি। যাই হোক, কথা বলতে বলতে এগিয়ে চলি, আর একটু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, কাজে লাগতে পারে। যাই হোক, এই বোট পারমিশনের বিষয়টা ভীষণ ভাইটাল, মনে রাখবেন। কারণ যে বোট আপনাদের নিয়ে যাবে তারাই কিন্তু এই পারমিশন করিয়ে নেবে পেমেন্ট করে। সুতরাং আমি বলবো ৮ থেকে ১০ জন হলে পরে বোটের ক্ষেত্রে খরচটা তুলনামূলকভাবে অনেকটাই কম পড়ে। তাই একটু খেয়াল রাখবেন, ৮-১০ জন টিমে হলে পরে সুবিধা হয়, কেমন? এটা একটু মাথায় রাখবেন। এবার ৮-১০ জনের বেশি হলেও অসুবিধা নেই, যত হেড বাড়বে ততই কিন্তু কস্টটা কমে যাবে। এভাবেই কিন্তু আপনারা বোটের পারমিশন করিয়ে ওই খরচটা বহন করতে পারবেন খুব সহজে। যাই হোক, এভাবেই দোবাকিতে এই অংশের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আর তার সঙ্গে সঙ্গে যিনি ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি গাইড ছিলেন, তিনি বিভিন্ন রকমের কথা আমাদের শোনাতে শুরু করলেন। কখনো কাঁকড়া গাছ ওখানে বিখ্যাত, যেখানে কিনা জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়ে থাকে, এই অঙ্কুরোদ্গমের মাধ্যমে কিভাবে সেই বীজগুলো মাটিতে পড়ে সেখান থেকে আবার চারা গাছের জন্ম নেয়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। বেশ ভালো লাগলো, এবং তার সঙ্গে সঙ্গে প্যাথেটিক কিছু কথা, সেটাও আমাদের কানে বেশ ভালোভাবেই ধরা দিল, দুঃখ যন্ত্রণার সৃষ্টি হলো। তিনি বললেন আমরা যে কিভাবে বেঁচে আছি
তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে গল্প করতে করতে বেশ খানিকটা এগিয়ে এসেছি। এইভাবে তারকাটার বেড়া দুপাশে তিনি বলছিলেন যে আমরা এই ঝড় জলে এই বেঁচে থাকাটাই একটা অদ্ভুত রহস্য আমাদের কাছে। আমরা কতটা লড়াইয়ের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করে চলেছি। কেমন? এই কথাগুলো সমস্তভাবে বলছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বলছিলেন যে বর্তমানে পর্যটকের সংখ্যা এতটাই বেড়েছে যে জীবজন্তু তেমনভাবে আর দেখতে পাওয়াটাই মুশকিল। মূলত এই প্রসঙ্গে আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। মূলত সিজন বলতে এই সুন্দরবনে মানে হলো সুন্দরবনে যাওয়ার সিজন বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো জানুয়ারি, ডিসেম্বর এবং নভেম্বর, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ৩টে মাস। এবং এই ৩টে মাসে প্রচুর পরিমাণে পর্যটক ওখানে যায়। ফলে সেই সময়ে জীবজন্তু দেখার সম্ভাবনা কমে। এই দেখুন বলতে বলতে একটা হরিণের সাক্ষাৎ। একেবারে এই যে আমরা পায়ে হাঁটা যে পথটা, সেই পথের ঠিক নিচে এভাবে হরিণটা দাঁড়িয়ে আছে। কি সুন্দর গায়ের রংটা একটু লক্ষ্য করুন। বাঘের গায়ের রঙও একই রকম, অসাধারণ সুন্দর। এইরকম ছোপ নয়, লাল ওই কালো আর হলুদের একটা অদ্ভুত জোড়া দেখতে পেয়েছিলাম বইকি, দেখাবো সেটাও আপনাদের সঙ্গে। যাই হোক, এবার এই যে হরিণটাকে দেখতে পেলাম আমরা এবং তার সঙ্গে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে এই অফ সিজন আর সিজন এর মধ্যে পার্থক্যটা কি? অফ সিজনে অনেকে যেতে চায় না, সিজনে যায়। কিন্তু ভাবুন সিজনে প্রত্যেক দিন ৬০-এর বেশি বোট এরকমভাবে লঞ্চ পারমিশন দেয়। তার ৬০-এর বেশি লঞ্চ পারমিশন দিলে এত মানুষ একসঙ্গে নদীর বুকে ভাসছে, প্রতি মুহূর্তে ৮টা-১০টা করে বোট একই জায়গা দিয়ে যাচ্ছে কম বেশি। কি অবস্থাটা হয়? জীবজন্তু থাকবে? ছুটে পালাবে ভয়ে। তাই আমি বলবো চুজ করুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে। হয়তো খুব ঠান্ডা থাকবে না, কিন্তু খুব কষ্টও হবে না। ফেব্রুয়ারি চুজ করুন, অক্টোবর চুজ করুন, এই সময়। আচ্ছা, এই বলতে বলতে এই গাছটাকে একটু লক্ষ্য করুন। এই গাছটাকে বলা হয় গর্জন গাছ। কেন জানেন তো? বলা হয়ে থাকে এই গর্জন গাছের কথা বলতে বলতে হঠাৎ করে একেবারে হেতাল গাছের জঙ্গলের মধ্যে চলে এলাম। যাই হোক, হেতাল বনের রাজা বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে, সুন্দরবনের। এটা তো আপনি নিশ্চয়ই জানেন। এই গর্জন গাছ কেন বলা হয় সেটা নয় পরে বলছি। এই হেতাল বনের আপনাদের সামনে হেতাল বনের এই ছবি তুলে ধরে হঠাৎ করে আমার না সেই হেনতালে জ্যোষ্ঠী হাতে এই কথাটা মনে পড়ছে। আরে আরে আরে, বলতে বলতে একটা অদ্ভুত ঘটনা। হঠাৎ করে জলের মধ্যে দেখলাম এই যে বাঘের মাথা ভেসে উঠে, কি বলবো, রোমাঞ্চকর পরিস্থিতি। তখন আমার মোবাইলটা সুইচ সবে মাত্র অফ করেছি, ব্যাস সঙ্গে সঙ্গে দেখলাম এইভাবে কোনো হেলদোল নেই, একেবারে হালকা দুলকি চালে উনি হেঁটে চলেছেন পাড়ের দিকে। চারিদিকে সবাই চিৎকার যেই করে উঠলো, ও ছুটে পালালো একেবারে হেতাল বনের কাছে গিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে বিলীন হয়ে গেল মুহূর্তের মধ্যেই। কি বলবো, হাত পা কাঁপছে ভয়ে তখন। আর সেই হেতাল বনের পাশ দিয়ে আমরা তখন যাচ্ছি, আমাদের বোটটা তখন যাচ্ছে। কি বলবো, বলে বোঝাতে পারবো না আপনাদের যে তারপর মোবাইল ধরে বসে আছি কনস্ট্যান্ট দীর্ঘক্ষণ, যে আরেকবার যদি তার সাক্ষাৎ পাই। কিন্তু সত্যি কথা বলতে আর তার সাক্ষাৎ পাইনি সেদিনের মতন। যাই হোক, যে কথাটা বলছিলাম যে গর্জন গাছের নাম গর্জন গাছ কেন হলো, একটা অদ্ভুত তার মধ্যে ট্র্যাজেডি লুকিয়ে আছে, দুঃখও লুকিয়ে আছে, একটা অদ্ভুত ঘটনাও লুকিয়ে আছে। দেখেছেন নিশ্চয়ই, একটু আগে দেখালাম যে গর্জন গাছ। আচ্ছা, এই যেতে যেতে কথা বলতে থাকি, আপনারা শুনতে থাকেন এবং দেখতে থাকুন। গর্জন গাছের এই যে শিকড়গুলো আস্তে আস্তে বেরিয়ে এসে, ঠেস মূলগুলো বেরিয়ে এসে একটা অদ্ভুত খাঁচার সদৃশ সৃষ্টি করেছে, খাঁচার মতন তৈরি করেছে, তাই নয় কি? এবার কি হয় জানেন তো, যখন বাঘিনী প্রসব করে মানে বাচ্চা দেয়, তখন বাচ্চাকে রক্ষা করবার জন্য প্রত্যেক মাই তো তার বাচ্চাকে রক্ষা করতে চায়, তাই না? এই প্রত্যেক মা যেহেতু বাচ্চাকে রক্ষা করতে চায়, এই বাঘেদের পরিবারে হয় কি, বাঘিনী যখন বাচ্চা প্রসব করে তখন বাঘেরা সেই বাচ্চাকে হত্যা করে খেয়ে নেওয়ার চেষ্টা করে। কি অদ্ভুত কষ্ট, ট্র্যাজেডি বলুন তো। তখন বাঘ মা মানে বাঘিনী মা তখন কি করে, এই যে গর্জন গাছ একটু আগে দেখালাম, আবার দেখাবো একটু পরে, যেতে যেতে বলতে থাকি, এই গর্জন গাছের ওই শিকড়ের মধ্যে, খাঁচার মতন তৈরি হওয়া এই শিকড়ের মধ্যে বাঘিনী তার বাচ্চাগুলোকে সেঁধিয়ে রেখে দেয়, মানে ভিতরে প্রবেশ করিয়ে রেখে দেয় যাতে বেরোতে না পারে আর বড় বাঘ তার মধ্যে ঢুকতে না পারে। তখন কি হয় জানেন তো, ওই বড় বাঘটা ওই বাচ্চাগুলোকে মারবার জন্য ওই গর্জন গাছের শিকড়ের চারিদিকে ঘুরতে থাকে আর ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকে। সে এক রক্তহিম করা গর্জন। এই গর্জন করবার পর
যে পরিস্থিতির সৃষ্টি হয় এবং গর্জন যে পরিস্থিতিতে হচ্ছে, এই অনুসারে এই গাছগুলোর নাম রাখা হয়েছে গর্জন গাছ। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু অলরেডি সুধন্যখালিতে এসে পৌঁছে গেলাম। দেখুন, সুধন্যখালির ঘাটটি ঠিক এই রকম টেম্পোরারি ঘাট, বেশি দিন টেকে না, আবার নতুন করে তৈরি করতে হয়। এটা একদম রেগুলার প্রসেস যেন এখানে হয়ে দাঁড়িয়েছে। আসলে সুন্দরবন মানে ঝড়, বৃষ্টি, জল, বায়ুতে সব মিলেমিশে একাকার, কি ভয়ঙ্কর পরিস্থিতি প্রতি মুহূর্তেই চলতে থাকে। এবং লক্ষ্য করবেন, আপনিও জানেন নিশ্চয়ই, কতবার কত ধরনের প্রাকৃতিক বিপর্যয়, আয়লা থেকে শুরু করে কি হয়নি এখানে, আমফান থেকে শুরু করে সুন্দরবন একেবারে ঘেটে নষ্ট হয়ে গেছে। সেই সুন্দরবনের এই সুধন্যখালিতে পৌঁছে গেলাম। এখানে পৌঁছেই এই বনভূমির সাক্ষাৎ। এই বনবিবিকে এখানে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলমান, সব ধর্মের মানুষ নির্বিশেষে শ্রদ্ধা সহকারে পুজো করে এবং প্রত্যেকটা মানুষ এই বনবিবিকে বা বনদেবীকে অত্যন্ত জাগ্রত মানে। একবার বললেই তার কথা, বনবিবির কথা, তাদের হাত জোড় হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করে থাকে। তারা মানে এটা যে এই বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে একমাত্র বনবিবি তাদের রক্ষা করতে পারে। আপনি তো খুব ভালো করেই জানেন সুন্দরবনের মানুষের জীবিকা কি বলুন তো? মাছ ধরা, আর কি মধু সংগ্রহ করা, আর কি কাঠ সংগ্রহ করা, তাই না? তাহলে এগুলো করতে গেলে তো জঙ্গলে প্রবেশ করতেই হবে, নৌকো নিয়ে যেতেই হবে। এই নৌকো নিয়ে যাওয়া এবং তার সঙ্গে মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ, মাছ ধরা, এগুলো করতে গিয়ে বারবার বাঘের মুখে পড়তে হয় তাদের। সেজন্যই এই অঞ্চলের মানুষেরা বাড়ি থেকে বেরোনোর সময় বনবিবির পূজা অর্চনা করে তারপর বেরিয়ে পড়ে। এবার বলি, আপনি কদিন থাকবেন? আপনি যদি ওয়ান নাইট স্টে করে ফিরে আসেন, তাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে আপনার ক্যানিং পর্যন্ত পৌঁছতে। মূলত একটা দিন পুরোই লেগে যায় সুন্দরবনের যে কোনো দুটো স্থান ট্যুর করতে। আমি যেগুলো নাম বললাম, দোবাকি, সুধন্যখালি, নেতিধোপানি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নেতিধোপানি যেতে গেলে কিন্তু কস্ট আর একটু বেড়ে যায়। যাই হোক, সেটা খেয়াল করবেন, সেটা খেয়াল করে তাদের সঙ্গে কথা বলে, যে গাইডাররা থাকবে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এবার বলে দিই, ধরুন আপনি ওয়ান নাইট স্টে করতে চাইছেন, তাহলে ওয়ান নাইট স্টে করলে পরে আপনাকে কিন্তু দ্বিতীয় দিন, মানে যেদিন পৌঁছচ্ছেন সেদিন তো আর বেরোতে পারবেন না। লোকালে যদি কোথাও ঘুরতে যান সেটা হবে, তাহলে দূরে কোথাও ঘুরতে গেলে দুটো স্পট চুজ করতে গেলে আপনাকে কিন্তু পরের দিন বেরোতে হবে। তাহলে ওয়ান নাইট যদি আপনি স্টে করেন ওখানে, তাহলে পরের দিন আপনাকে বেরিয়ে আসতে হবে দুটো স্পট কোনো রকম ঘুরে এসে। কেমন? আপনি যদি টু নাইট স্টে করেন, তাহলে কিন্তু টু নাইট স্টেতে পরের দিনটা পৌঁছলেন বিকেলবেলায় আবার ওই মাতলা ফরেস্টের ট্যুরিজমে, এবং সেখানে পৌঁছে পরের দিন 9:30 থেকে 10টার মধ্যে আপনাকে কিন্তু ওখান থেকে লঞ্চ তুলে নেবে এবং আপনাকে পৌঁছে দেবে গদখালি ঘাটে। সুতরাং এবার আপনি সিদ্ধান্ত নিন, দুদিন থাকবেন নাকি একদিন থাকবেন। এই প্রসঙ্গে বলে রাখি, যদি আপনি সরাসরি কোনো ট্যুর গাইডের সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এই সুন্দরবন সংক্রান্ত আরও একটি ভিডিও পোস্ট করা আছে, যেখানে ডিটেল দেওয়া আছে অনেক কম খরচে, মানে পার হেড 2 নাইট এবং 3 দিন, 2 রাত 3 দিন থাকতে গেলে 2500 থেকে 3000-এর মধ্যে খরচে হয়ে যেতে পারে, খুব অল্প খরচে। আর এখানে থাকতে গেলে, অর্থাৎ যে ট্যুরিজমে আমি ছিলাম, মাতলা ফরেস্ট ট্যুরিজমে, সেখানে থাকতে গেলে খরচটা কিন্তু অনেকটাই বেশি পড়বে। সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় থাকবেন। যাই হোক, এভাবে সময় কেটে যাবে দুটো দিনের, আপনাকে আবার এভাবে লঞ্চের বুকে ভাসতে ভাসতে বাড়ির দিকে ফিরতে হবে, মন খারাপের গর্তে ফিরতেই হবে, কাজে যোগ দিতে হবে যে। যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আরও ইনফরমেশনের প্রয়োজন হয়, অবশ্যই ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া রইল, মেল করে নিন। সমস্ত কিছু জানিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করব না। ভালো থাকুন সবাই, আর সুন্দরবনের এই সুন্দর দৃশ্যপট দেখতে থাকুন।